আগে পাঠায় মাস্তান, তারপরে যায় পুলিশ। আমি আজকের কথা বলতেছি আপনাদেরকে, গতকালের কথা বলতেছি, গত পরশুদিনের কথা বলতেছি। এই প্রত্যেকটা পুলিশ বাহিনীতে বেনজিরের দুর্নীতি, অন্যায়, অবিচার, রাষ্ট্রের প্রতি তাদের ডিসরেসপেক্ট, এখন বাংলাদেশে এর চেয়ে আর কোনো অরাজকতা নাই, যেটা আপনি বললাম। দেখা বেনজির সাহেবের মধ্যে একটা করাপ্টেড লোক, আপনি স্যার মামলা করেছেন, সমস্ত পত্র পত্রিকায় লিখছে দেশটাকে লুটপাট করে শেষ করে ফেলছে, সে বাংলাদেশ থেকে যদি পালিয়ে যায় সের জন্য জবাবদিহি কি আমি ব্যারিস্টার আশরাফ করব, না ব্যারিস্টার সরোয়ার সাহেব করবে, না আরিফুর রহমান রিপন সাহেব করবে, না হাসিনা বেগম করে, বাংলাদেশ সরকার করবে? এই ঘটনার জন্য যে সরকারের পদত্যাগ করা উচিত ছিল। যে একজন দুর্নীতিবাদ, সে ড্রাইভের ডিজি ছিল, সে দুর্নীতি করে, সে আইজিপি ছিল, সে এই দুর্নীতির টাকা করতে যে বাংলাদেশের কত হাজার নিরীহ লোককে গম করছে, যে গমের দায়িত্ব, এই গম করার দায়িত্ব সরকারকে নিতে হচ্ছে। আমরা আসলে যে অনেক সময় সরকারকে মানে বেপরোয়া ভাবে বলি যে সরকারের দোষ, কিন্তু এইখানে সরকারের যতটুকু দোষ ধরার চেয়ে আমাদেরকে আরো একটু ভিতরে যেতে হবে। সেটা হচ্ছে উনি বাংলাদেশের পুলিশের আইজিপি ছিলেন, উনি র্যাবের ডিজি ছিলেন। তো এখন যদি এরা, এবং এইখানে অনেকেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করে যারা বেনজির আহমেদের মতো, তারা সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে তারা একটা লুটপাটের আসর বসিয়েছে। এটাকে মনে করা হয় যে তাদের একটা লুটপাটের প্রতিষ্ঠান। আপনি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে পুলিশের নামটা আসে কেন? কারণ এই বেনজির আহমেদের মতো অফিসাররা কিন্তু তারা 1 টাকা 2 টাকা চুরি করে না। আমরা যারা কনস্টেবল 24 ঘন্টা যারা ডিউটি, যারা এসআই, যারা ওসি, তাদের নিয়ে অনেক কথা বলি, কিন্তু এদের নিয়ে কথা বলি না। এখন সরকারের বিষয়ে যে 18 ইলেকশন এর ক্ষেত্রে 5 এপ্রিলের ক্ষেত্রে সেখানে বেনজির সাহেব বলিষ্ঠভাবে বলেছে যেগুলো তার ক্রেডিট। তো সে সরকারকে অনেক সময় মানে হেয় প্রতিপন্ন করে সে কথা বলেছে, তার বিভিন্ন টক শো, তার ডিউটিতে চাকরিতে থাকা অবস্থায় দেখেছি। একটা মনে আছে যে ইমরান এই সরকারের সাথে একটা টক শোতে সে যে ওয়ে অফ স্পিকিং করেছিল, সেটাখানে মনে হয় না যে হি ইজ এ জেন্টলম্যান আট অল। আজকে যে সে পালিয়ে গিয়েছে, সেটা সরকার ইচ্ছা করলে হয়তো তাকে বাধা দিতে পারতো না। কারণ যে মেকানিজমের মাধ্যমে সরকার আজকে ক্ষমতায়, যাদের আশ্রয়ে প্রশ্রয়ে ব্যবহার করা, তারা মনে করে, যেমন আপনি অনেকেই শুনেছেন, একজন থানায় এসআই এমপি কে বলে, এই মেয়ে আপনি কিসের এমপি হয়েছে, আপনাকে ভোট দিছে, আমরা তো আপনার এমপি বানাইছি। সরোয়ার স্যার কথাটা বুঝতে পারছেন, রিপোর্ট সাহেব কথাটা বুঝতে পেরেছেন, যে থানার এসআই একজন এমপি কে বলে, এই মিয়া এত চিল্লান কেন, আপনাকে এমপি কে বানাইছে, আপনার তো জনগণ কোনো ভোট দেয় নাই। আর সেই ডিপার্টমেন্টের একটা আইজিপি অহরহভাবে চলে যাবে, এটি স্বাভাবিক। এখন আমাদের রিপন সাহেব যে কথা বলেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে এই যে আমরা কি করতে পারলাম কি পারলাম না সেটা বিষয় না। আমরা যদি এদেরকে মনে প্রাণে ঘৃণা করি, এবং আমরা সকলেই যদি আমরা যে যে পজিশন থেকে আসি সেই পজিশন থেকে যদি এদেরকে ঘৃণা করতে, যে এক্সাম্পল যেমন মির্জাপুর একটা এক্সাম্পল, বেনজির আজিজ একটা বাংলাদেশের এক্সাম্পল, তাহলে যারা দুর্নীতি করে তারা একবার চিন্তা করবে যে দুর্নীতির মাধ্যমে যে আমি জমিদারি, বউ, স্ত্রী, যেখানে যেটা পারছি, কাউকে কোনো, ইভেন যারা আল্লাহকে স্বীকার করে কিনা আমার বিশ্বাস হয় না, কিন্তু মিনিমাম যদি আল্লাহর প্রতি রেসপেক্ট, শ্রদ্ধা, ভয়, ভীতি থাকতো, এত অন্যায় তারা করতে পারতো না। যে দেশের মানুষ বেতন বাড়ছে না, যেখানে 160 টাকা কেজি সুগার, চাউল, ডাল, নিত্য প্রয়োজনীয়, স্কুলের বেতন, রাস্তাঘাটের ভাড়া অসম্ভব রকম বেড়ে গেছে, যেখানে মানুষ নাবিশ্বাস হয়ে গেছে, সেইখানে কিন্তু এরা মিনিমাম একটা সচেতন হতো। আজকে বেনজির সাহেবের সাথে আমি একটু কথা বলি, আমার প্র্যাকটিক্যালি যেটা আমার সাথে ঘটে যায় সেটা। আজকে তারিখ হচ্ছে 3 তারিখ। আমি আপনার গত 2 দিনের শুধু বর্ণনা করি। একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের টাঙ্গাইলে, সেটা দেলদুয়ার থানার, নাম ছিল আবুল কালাম আজাদ। সে যেহেতু বীর মুক্তিযোদ্ধা এবং অনেকটা ছিল, সে এই আপনার কেয়ারলেস একটা লোক ছিলেন। তো তার বাড়িতে এক আসামি লোক, আসাম থেকে তার এক আত্মীয় আসছে, খালাতো ভাই, সে এসে স্বাধীনতার আগে থেকে তার বাড়িতে থাকতো, সে তাকে লেখাপড়া করেছে, সরকারের চাকরি দিয়েছে। সেই লোক মাঝে মধ্যে চাকরি পাওয়ার পর কিছু টাকা দিত, সর্বমোট সারা জীবনে হয়তো 20,000 টাকা দিচ্ছে, তার কাছ থেকে জমি লিখে দিচ্ছে। এখন তার এই মুক্তিযোদ্ধার ছোট ছোট 2টা বাচ্চা ছিল, এখন তার একটু বড় হয়েছে, এখন যে জায়গায় দলিল আছে সেই জায়গা না নিয়ে তার বাড়ি দখল করতেছে। আমার যে প্রশ্নটা আপনাকে বলতে চাচ্ছি, কেন এই প্রশ্নটা টানলাম, ওনার একটা ছেলে বর্তমানে উইং কমান্ডার, নাম হচ্ছে আলামিন, উনি পুলিশকে ব্যবহার করছে, র্যাবকে ব্যবহার করছে, আজকে 3 দিন যাবত সে মাস্তান ব্যবহার করে ওই নিরীহ পরিবারটাকে বাড়ি থেকে করেছে। আমি এসপি সাহেবের সাথে ওই পরিবার কথা বলছি, আমি থানার সাথে কথা বলছি, লোকজনের সাথে কথা বলছি, আগে পাঠায় মাস্তান,
তারপরে যায় পুলিশ। আমি আজকের কথা বলতেছি আপনাদেরকে, গতকালের কথা বলতেছি, গত পরশুদিনের কথা বলতেছি। এই প্রত্যেকটা পুলিশ বাহিনীতে বেনজিরের দুর্নীতি, অন্যায়, অবিচার, রাষ্ট্রের প্রতি তাদের ডিসরেসপেক্ট, এখন বাংলাদেশে এর চেয়ে আর কোনো অরাজকতা নাই, যেটা আপনি বললাম। আমি বাংলাদেশের বিমান বাহিনীতে ফোন দিলাম অ্যাড্রেসের জন্য, যে আমি একটা কমপ্লেন দিতে চাই। ওই স্কোয়াড্রন লিডার, যে বর্তমানে উইং কমান্ডার আলামিন, ওনারা আমাকে অ্যাড্রেসটা অদ্যবধি পর্যন্ত দেয় না। আমার কাছে রেকর্ড আছে তাদের। তারপর তাদের একটা অফিসারের নাম্বার দিলেন। তখন আমি বললাম যে একটা পুলিশের বিরুদ্ধে কমপ্লেন দিয়ে যায়, আইজিপি কমপ্লেন সেল আছে, আমি অ্যাডভোকেট, আমাদের বিরুদ্ধে বার কাউন্সিলে মামলা করা যায়। বাংলাদেশে একটা বিমান বাহিনী, তার আমি আশরাফ, আমি একটু আশরাফ এক মিনিট, আশরাফ এক সেকেন্ড, আমি অ্যাড্রেসটা এখনই দিয়ে দিই। তুমি এইটাকে আবেদন করবা বিমান বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাস, ঢাকা, এইটুকু এরাপ কপি দেবা ডিজিএফআই এবং এনএসআই, হয়ে গেল, অ্যাড্রেস পাই গেলা। বিমান বাহিনী প্রধান, বিমান সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা, আর কপি দিবা ডিজিএফআই ঢাকা সেনানিবাস, ঢাকা, আর ডিজিএনএসআই সেগুনবাগিচা, ঢাকা, হয়ে গেল। এই ঠিকানা আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ স্যার, আমি কালকে এটা ফলো করব। যে বিষয়টা আমি বলতে আসছি, যে অরাজকতার একটা কারণ দেখেন, বাংলাদেশের বিমান বাহিনী, আমি একজন ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, একটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, তার জন্য অ্যাড্রেস খুঁজছি, তারা অ্যাড্রেস দিল না। এই যে মিনিমাম রেসপন্সিবিলিটি যদি না থাকে, তাহলে আজিজ সাহেবরা কেন সৃষ্টি হবে না? আরেকটা জিনিস দেখেন, আমেরিকা ভিসা দিচ্ছে না, মনে হচ্ছে বাংলাদেশে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। এখানে কয়জন বাংলাদেশের আর্মি অফিসার, আপনার রিটায়ারমেন্ট স্যার ভালো বলতে পারবে, তারা বাংলাদেশে থাকে? তাহলে যদি তারা রিটায়ারমেন্টের পরে ওই আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপে, বিশেষ করে আমেরিকা, কানাডা যদি তারা থাকে, তাহলে কি তাদের কোনো অবিডিয়েন্স এই দেশের প্রতি থাকে? আমাদের রাষ্ট্র আইনে আছে বিদেশি নাগরিকদের বিয়ে করা যাবে না। আমাদের রাষ্ট্রের আইন করা উচিত এই দুর্নীতি, এইসব অফিসার যাতে সৃষ্টি না হয়, সেই সব প্রতিবন্ধকতা সৃষ্টি করা, অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা, যে বাংলাদেশে যারা সরকারি চাকরি করবে এবং রাষ্ট্রীয় পোস্ট পজিশন হোল্ড করবে, তারা কখনোই বিদেশে কোনো বাড়ি ঘর কিছু করতে পারবে না, বাংলাদেশে তাদের থাকতে হবে। এই আইন করেন, তাহলে দেখা যাবে যে আমেরিকার ভিসার ওই স্যাংশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। এখন এই যে একটা কথা, এখন আরেকটা কথা আপনাদেরকে বলি, রিপন সাহেব একটু দয়া করে শুনেন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট। আমি একটা কোর্টে মামলা করতে গেছি, বিচারপতি নাইমা হায়দার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য কন্টেম্পট স্যার, সে আমাকে রায় দিল না, অন্য একটা ব্যাপারে দিল। আমার বিরুদ্ধে সে কয়েকজন লয়ার, আপনি তাদেরকে চিনেন, নিউলি সুপ্রিম কোর্ট বারের মেম্বার হয়েছে, 33/2024 একটা কন্টেম্পিটিশন ফাইল করে রাখছে, মুভ করতেছে না। আমার কাছে নাও এট প্রেজেন্ট কয়েকটা ডকুমেন্ট আছে, যেটা সে অন্যায় অবৈধভাবে কন্টিনিউয়াস নাইমা হায়দার দিয়ে যাচ্ছে। 3 জন বিচারপতি বাংলাদেশ, আপনার আমার ট্যাক্সে চলে, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি জহিরুল ইসলাম, ডক্টর রেজাউল হক, তাদেরকে বছরের পর ছুটি দিয়ে রাখছে। জাতি তাদের কাছে জানতে চায় যে কেন ছুটি দিচ্ছেন তাদেরকে। সবাই জানে দুর্নীতির অভিযোগে, কিন্তু তাদের বিচার হচ্ছে না। এখন যদি বিচারালয় তাদের অন্যায়ের বিচার করতে না পারে, যদি বিচারালয়, এখানে এই নাইমা হায়দারের সাথে মাত্র কয়েকজন লয়ার আছে স্যার, আপনি তাদেরকে চিনবেন, ইমাম হোসেন সিডনি, এই বাংলাদেশের সবচেয়ে ধনী লোকদের মধ্যে একজন, লয়ারদের এহসান আল করিম, সালাউদ্দিন দুরল, তারপরে বিএম ইলিয়াস কোসি, তারপরে সিদ্দিকুল্লাহ, তারপরে একটা ছেলের কথা বলি, আর হচ্ছে অজিউল্লাহ, আরেকটা ছেলে আপনি শুনেছেন আব্দুল্লাহ মাহমুদ হাসান রুম্মান, আমাদের অনেক জুনিয়র লয়ার, যার ওয়াইফকে পরিবারকে মেরে ফেলা হয়েছে, বলা হয়েছে যে কি সে আত্মহত্যা করতে। আমাদের বাংলাদেশের আইনে হচ্ছে যদি ওয়াইফ মারা যায়, হাজবেন্ডকে রেসপন্স করতে হবে। তাকে ঘুমের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে, যেটা আমার কাছে চার্জশিট আছে, তাকে ঘুমের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে তাকে বলা হয়েছে যে সে তার টেন্ডেন্সি গ্রো করছে আত্মহত্যা করার জন্য। তারপরে লাভ দিয়ে ভিডিওকে মারা। স্যার আমি একটু বলি, সেই শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে এই রুম্মান মামলা করছে চুরি। এই রুম্মানের সাথে এই বিচারপতি যাদের নাম বললাম, তারা সহ এই রুম্মানের সাথে খাস কামরার অহরহ সম্পর্ক আছে। আমি আই ডোন্ট কেয়ার, কারণ আপনি একজন মুক্তিযোদ্ধা, যখন জীবন বাজি রেখে আপনারা যুদ্ধ করেছেন, তখন কিন্তু দে ডোন্ট কেয়ার যে একটা গুলি এসে সে মারা যাবে, তার বোর কি হবে, তার মার কি হবে, তার বাচ্চার কি হবে। আজকে বাংলাদেশে এই গণতন্ত্রহীনতার কারণে কোনো দায়বদ্ধতা কারো কাছে নাই, যে কারণে এই বেনজি সাহেবরা যে চলে যাচ্ছে, এটা রাষ্ট্র দেখে না দেখা। বেনজি সাহেবের মধ্যে একটা করাপ্টেড লোক, আপনি স্যার মামলা করেছেন, সমস্ত পত্র পত্রিকায় লিখছে, দেশটাকে লুটপাট করে শেষ করে ফেলছে। সে বাংলাদেশ থেকে যদি পালিয়ে যায়, সের জন্য জবাবদেহি কি আমি ব্যারিস্টার আশরাফ করব, না ব্যারিস্টার সরোয়ার সাহেব করবে, না আরিফুর রহমান রিপন সাহেব করবে, না হাসিনা বেগম করে, বাংলাদেশ সরকার করে? এই ঘটনার জন্য সরকারের পদত্যাগ করা উচিত ছিল। যে একজন দুর্নীতিবাজ,
সে র্যাবের ডিজি ছিল, সে দুর্নীতি করে, সে আইজিপি ছিল, সে এই দুর্নীতির টাকা করতে যে বাংলাদেশের কত হাজার নিরীহ লোককে গম করছে, যে গমের দায়িত্ব, এই গম করার দায়িত্ব এই সরকারকে নিতে হচ্ছে। সরকারের দায়িত্ব ছিল তাকে আইনের সামনে এনে, যেটি তার আমলে র্যাব এবং আইজিপি থাকা অবস্থায় যতগুলো লোক মারা গেছে, বিনা বিচারে হত্যা করা হয়েছে, তাদের জন্য তাকে মার্ডার কেসের আসামি করে তার বিচারের সম্মুখীন করা উচিত ছিল। সরকার যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, যদি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই কাজগুলো কমপ্লিট করতে পারত, তাহলে কিন্তু সরকারকে আমার মতো আপনার মতো সকলেই ধন্যবাদ জানাতাম, যে যেভাবেই হোক না কেন আমরা তো অ্যাটলিস্ট এই নাগরিক হিসাবে নিরাপত্তা পাচ্ছি, সম্মান পাচ্ছি। কিন্তু তারা যেহেতু একবারে এই বোর্ডহীন সরকার গঠন হয়েছে বিলা কারো প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই, থেকে জুডিশিয়ারি শেষ, একদম শেষ। যারা আমার বিরুদ্ধে কন্টেম্প করছে, আই এম রেডি টু রেসপন্ড, আই এম রেডি টু ফেস দ্য কন্টেম্প, বিকজ আই এম দ্য সিটিজেন। এই দেশ ওই স্বয়ং সৃষ্টিকর্তা আপনি আমার মতো মানুষের মাধ্যমে রক্ষা করবে, ওই কোনো অলৌকিক ভাবে রক্ষা হবে না। সে দেশে একজন আর্মি প্রধান, যে আর্মিদের জন্য আমাদের জাতীয় সম্পদ গর্ব করি, সে আর্মি প্রধান, সে ছিল কি বিজিবির মেন, সেই আর্মি প্রধান আজকে দুর্নীতির জন্য তার সমস্ত কোনো অস্বীকার করার কিছু নাই। এখন আমার বিশ্বাস যে বাংলাদেশের আর্মি তো আর বিদেশি থেকে আসে নাই, আমাদের তাদের কিছু রেস্ট্রিকশন আছে, উই ডু রেসপেক্ট, আমাদের বিচারের কিছু রেসপেক্ট আছে। কিন্তু তারা যদি অন্যায় করে, এদেশের সাধারণ মানুষের ঘুষ খায়, তারা যদি বিভিন্ন বাণিজ্য করে, তখন তো আর তাদের মধ্যে রেস্ট্রিকশন। কেন আর্মি তার বিরুদ্ধে প্রসিডিওর স্টার্ট করতেছে না? কেন আর্মি তার বিরুদ্ধে, আমি আবার কোশ্চেন করছি, কেন করতেছে না? আর্মি আমাদের জাতীয় সম্পদ, আমাদের নিরাপত্তার জন্য সদা সর্বদা ব্যস্ত, তাদের জীবন বাজি রাখছে। নিরাপত্তা কি শুধু আমার ওই বাংলাদেশের সীমারেখা 48,000 বর্গ মাইলের নিরাপত্তা, নাকি আমার জীবনের নিরাপত্তা? নিরাপত্তা শুধু কি 48,000 বর্গ কিলোমিটার আকাশ নিরাপত্তা দিবে, না দেশের মানুষ সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করতেছে কিনা তাদের প্রতি? যখনই বিপদে দেখি, তখন আর্মি দেখি ঝাঁপিয়ে পড়ে, যখনই দেখি যে দেশের আপনার দুর্যোগ আসছে, আর্মি, আমরা উই আর গ্রেটফুল টু দেম, অ্যাবসলিউটলি গ্রেটফুল দেম। আমরা এই মহান বাংলাদেশের ইনস্টিটিউশন স্যার সেখানে ছিলেন, আমরা তাদের কাছে বিনীতভাবে বলতে চাই, আপনারা এই দেশের রক্ষক, আপনারা আমাদের নিরাপত্তা দিবেন, আপনারা একটা সুসংগঠিত বাহিনী, বাংলাদেশের এইটাকে রক্ষা করার জন্য আপনারা আজিজ সাহেবের মধ্যে, শুধু আজিজ সাহেব না, সকলকে বিচারের সম্মুখীন করেন। আর আপনাদের যেসব অফিসাররা বাংলাদেশ থেকে চাকরির পর রিটায়ারমেন্টে আমেরিকা যায়, তাদেরকে অফিসারের সম্মুখীন করেন, তাহলে দেশের নাগরিক আপনাদের প্রতি আরো অকণ্ঠ সমর্থন, ভালোবাসা আপনাদের প্রতি জ্ঞাপন করবে। আর বাংলাদেশ পুলিশের মধ্যে যারা সৎ অফিসার আছেন, তাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা বেনজিরকে এইসব গম, হত্যা, এই রাহাজানি, চুরি ডাকাতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে ইনিশিয়ালি সরকারকে চাপ প্রয়োগ করেন। আর এগুলা করলে যে আমি যে জুডিশিয়ারি আছি, আমার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারির মধ্যে কোথায় করাপশন হয়, এই জুডিশিয়ারির মধ্যে কোথায় ইরেগুলারিটিস হয়, কারণ সাধারণ মানুষের এটা সমালোচনা করার অধিকার নাই, করলে ওই যে 6 মাস জেল দিয়ে দেয়। যে বিএনপির খালেদা জিয়ার, ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টাকে 6 মাস জেল দিয়েছিল। আমি জেলের ভয় করলে এই দেশে আসতাম না। আমি বাংলাদেশের একটা সাধারণ মানুষ, আমি তৃতীয় বিশ্বের লোক, আমি ইউকে থাকতে পারতাম, আমি ওই দেশের সলিসিটার, কিন্তু এই দেশে এসেছি আমি নিজে প্র্যাকটিক্যালি এই দেশের করাপশনের। তাই আমি হাসিনা আপাকে, টেবিল টককে ধন্যবাদ জানাই যে আমাকে একসাথে ডেকেছেন। আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার সরোয়ার স্যারকে, আমি ধন্যবাদ জানাই আমাদের আরিফুর রহমান রিপন ভাইকে, যে আমাদের দল মত নির্বিশেষে এই দেশটাকে ধারণ করে দুর্নীতি, অন্যায়, অনিয়ম, যারা দেশের টাকা পাচার করে, যারা রিটায়ারমেন্টের পরে বিদেশে অবস্থান করে, তারাও দুর্নীতিবাজ, তাদের সকলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।